ওকে, এবার আমরা সেটের মধ্যে যাই। সেটের মধ্যে 2.12 এখান থেকে জাস্ট দুইটা প্রশ্ন করব। আশা করি এই দুইটা প্রশ্ন করলে মোটামুটি অনেকখানি সেটের উপরে আইডিয়া হবে। আমরা যে ক্লাসটা করতেছি এটা হলো পরীক্ষার জন্য করতেছি, আমরা বিস্তারিত কোনো ব্যাখ্যা বিশ্লেষণে যাচ্ছি না। প্রয়োজনীয় ব্যাখ্যা নিশ্চয়ই আমরা দিব। চলো কথা না বাড়িয়ে অঙ্কে চলে যাই। আমরা যে শীটটা দিয়েছিলাম সেখান থেকেই আজকে সেটের এইখানে একটা এই অঙ্কটা করব, আর এই অঙ্কটা করলেই না, দুটো অঙ্ক করব। চলো দুইটা অঙ্ক করি সেট থেকে খুব দ্রুত। সেট কাকে বলে মনে আছে তো নাকি? সেটের এখান থেকে আমরা সৃজনশীল 1, সেটের থেকে এখানে সৃজনশীল 1, এখানে যে উদ্দীপকটা দেওয়া আছে সেটা হচ্ছে ফাংশন অফ x ইজ ইকুয়াল টু, এই ফাংশনগুলো আমি এখানে যেই ফাংশনগুলো দিছি এগুলা কোনো না কোনো বোর্ডে আসছে। হ্যাঁ, ফাংশন অফ x, এটা আপনাদের সমস্যা নিয়ে আসছিলেন। হ্যাঁ ফাংশন অফ x এটা কোনো না কোনো বোর্ডে আসছিল। হ্যাঁ স্যার। তারপরে s একটা কি দেওয়া আছে, অন্বয় দেওয়া আছে। অন্বয় মানে কি? রিলেশন। অন্বয় মানে রিলেশন, সম্পর্ক। হ্যাঁ, বীজগণিতিক রাশিতে যেটাকে আমরা ফাংশন বলি সেই ফাংশনটাও কি এক প্রকারের অন্বয়। আচ্ছা, অন্বয়ের একটা স্পেসিফিক তো সংজ্ঞা আছে। অন্বয় হচ্ছে ক্রমজোড়ের সেট। ক্রমজোড়ের সেটকে আমরা অন্বয় বলবো। এখন ক্রমজোড়ের সেটের মধ্যে চলক থাকে, একটা x আর একটা y। তো এই যে এইটা, এই যে এখানে দেখো, এই যে x, এই x এর মান তুমি বসাইলে কার মান পাবা? ফাংশন অফ x এর মান। এই ফাংশন অফ x টাই হচ্ছে y আর কি। যাই হোক, এরকম ক্রমজোড়ের যে সেট হয় সেটাকে বলা হচ্ছে অন্বয়। সোজা কথা, একটা অন্বয় ব্যাখ্যা করা আছে, সেই অন্বয়ের মধ্যে বলা আছে x, y such that x belongs to C and y belongs to D। C D কোথায় আছে পরে আমরা সেটগুলো দিব। এবং 2x plus y এবং 2x plus y is less than 10। কেমন? এই হলো আপনার অন্বয়ের ব্যাখ্যা। এখন এখানে বলছে যে এই অন্বয়ের ভিতরে যেই ক্রমজোড়গুলি থাকবে তার x এর মানটা হইতে হবে C সেটের সদস্য, y এর মানটা হইতে হবে D সেটের সদস্য। প্রশ্ন হচ্ছে এই x এবং y এর মধ্যে সম্পর্কটা কোথায়? সম্পর্কটা এখানে ব্যাখ্যা করা আছে। আচ্ছা, এবার C সেটটা কোথায়? ওনারা C সেটটাও দিয়ে দিবেন। এটার উদ্দীপকটাই একটু বড়। C সেটটার মধ্যে বলা হয়েছে যে x belongs to n, মনে আছে n মানে কি? ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা, such that x বিজোড় সংখ্যা। x কি সংখ্যা? বিজোড় সংখ্যা। অর্থাৎ এই C সেটের মধ্যে ওই সকল বিজোড় সংখ্যাগুলো নিতে হবে স্বাভাবিক সংখ্যা থেকে। এদের লিমিটটা কি, বৈশিষ্ট্য কি? এবং দেওয়া আছে, এবং শুধু বিজোড় সংখ্যা বলেই থামে নাই, এবং x is less than equal to কি? 7। ও 7 এর চেয়ে বড় বিজোড় সংখ্যা। হ্যাঁ, less than or equal to 7 ব্র্যাকেট ক্লোজ। সবসময় যে সেটটা দেওয়া থাকবে ওইটাকে নিজের ভাষায় ব্যাখ্যা করার চেষ্টা করবা। যদি তুমি নিজে বুঝে ব্যাখ্যা করতে পারো তাহলে কাজ সঠিক হবে, ব্যাখ্যা না করতে পারলে কিন্তু সেটের অঙ্ক ভুল হবে। সেট সবচেয়ে সহজ, অন্যান্য অঙ্কের তুলনায়, ক্যালকুলেটর অঙ্কের তুলনায় সেট সবচেয়ে সহজ। কিন্তু সেটের অঙ্ক তুলনামূলকভাবে সবগুলোই ভুল হওয়ার সম্ভাবনা আছে যদি তুমি সেটটা ঠিকমতো বের করতে না পারো। ম্যাক্সিমাম অঙ্কই দেখা যাচ্ছে যে এই সি এবং ডি এর উপর ডিপেন্ডেবল। তো সি ডি যদি না করতে পারি, এখন আমরা সি সেটটাকে যদি আরেকবার ব্যাখ্যা করি তাহলে কি হবে? 7 থেকে ছোট বা 7 এর সমান যে বেজোড় সংখ্যাগুলো আছে তারা ঢুকবে এই সি সেটের মধ্যে, বেজোড় স্বাভাবিক সংখ্যা। ডি সেটটা আমাদের ভাগ্য ভালো, ওনারা দিয়ে দিছে মান 2, 4, 7। যদি এরকম কোন একটা লজিক দিয়ে সেট পদ্ধতিতে প্রকাশ করে দিত তাহলে ডিটাও আমাদেরকে বাইর করতে হতো। এটা আমাদের অনেক ভাগ্য ভালো যে প্রশ্নটা আমাদেরকে সেটটা দিয়ে দিছে।
এবার দেখো কতে কি বলছে, কতে বলছে সি সেটটি নির্ণয় করো। আমরা কয়ের মধ্যে ওনারা বলছে যে আমরা এই প্রশ্নটাকে একটু ঘুরাই দিলাম। ঘুরাই কি দিলাম জানেন? ঘুরাই দিলাম যে পাওয়ার সেট অফ সি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার n সূত্রকে সমর্থন করে, প্রমাণ করো। এই ধরনের প্রমাণ সাধারণত 4 নম্বরের মধ্যে আসে, কিন্তু যেহেতু আমাদের অঙ্কের মধ্যে আমরা একটাই প্রশ্ন করব, যে প্রশ্নের মাধ্যমে যে জিনিসগুলো তুলে ধরবো সেগুলো যেন পরীক্ষায় আসে, ওই জন্য এটাকে রাখলাম। তো পাওয়ার সেট অফ সি এর উপাদান সংখ্যা, তো পাওয়ার সেট অফ সি মানেটা কি? পাওয়ার সেট কি? কোনো একটা সেটের উপাদানগুলো নিয়ে যতগুলো উপসেট গঠন করা যায় তাদের সেটকে বলা হচ্ছে পাওয়ার সেট। যতগুলো উপসেট তৈরি করা যায় সেই উপসেটের সেটকে বলা হচ্ছে পাওয়ার সেট বা শক্তি সেট। আচ্ছা, তো এখন সিটা কোথায় আছে? সি তো দেওয়া নাই, বের করতে হবে। তা আমরা এটা সলিউশনের মধ্যে যায় আপনি লেখেন, সলুতে যায় লেখেন, দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে? c is equal to x belongs to n such that x বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা এবং x is less than equal to 7। আপনার এই ব্যাখ্যাটা লাগবে, ব্যাখ্যাটা দেন যে কি লিখবো? 7 অথবা 7 এর ছোট। ওই যে বললাম তো 7 বা 7 এর ছোট, তার ভিতরে ওটা চলে আসছে। 7 বা 7 এর ছোট বেজোড় স্বাভাবিক সংখ্যাগুলো সি সেটের সদস্য। বাট n জিনিসটা কি? আমরা জানি ন্যাচারাল নাম্বার, আমরা জানি স্বাভাবিক সংখ্যা, এগুলো একটু ব্যাখ্যা করে লিখতে হয়। স্বাভাবিক সংখ্যা যদিও 2 নাম্বার এখানে, বাট আমরা তো 2 নাম্বারের জন্য করছি না। স্বাভাবিক সংখ্যা n is equal to 1 2 3 4 গেল। তো 1 2 3 4 এর মধ্যে থেকে যেগুলো বেজোড় এবং 7 এর সমান বা ছোট সেগুলো সি সেটের মধ্যে আসবে। ব্যাখ্যা যাচ্ছে যে 7 বা 7 এর ছোট বিজোড় স্বাভাবিক সংখ্যা গুলো সি সেটের সদস্য। কেমন? সি সেটের সদস্য। আমি কিন্তু আগেই বলছি 2.1 এবং 2.2 এর উপরে মিলিয়ে আমরা কেবলমাত্র 2টা সৃজনশীল করব, 2টা সৃজনশীল করব। 2 মার্কের কোশ্চেন জন্য কি ব্যাখ্যা দেওয়া লাগবে? জি, 2 মার্কের কোশ্চেনে হ্যাঁ, আপনার 2 মার্কের কোশ্চেন যাচ্ছে। এখানে প্রশ্ন ছিল সি সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, 2 নম্বরের কোশ্চেনে। প্লিজ খেয়াল করি, এখানে প্রশ্নটা ছিল সি সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এটা 2 নাম্বার ঠিক আছে, জাস্টিফাই করে। সেই ক্ষেত্রে ডেফিনেটলি এইখান থেকে শুরু করে সি সেট বাইরের আগ পর্যন্ত পুরোটুক নিশ্চয়ই দিবেন। কেমন? 2 নাম্বার 4 নাম্বার কোনো কথা না, কথা হচ্ছে প্রশ্নের ডিমান্ডটা কি, প্রশ্নের ডিমান্ড কি, ডেফিনেটলি ব্যাখ্যা করে দিবেন। সদস্য, এই যে আপনি ব্যাখ্যা করছেন, অতএব সি সেটটা তো এখন পাওয়া যাচ্ছে, মানে এই সি এর উপাদান কারা হবে সেই কথাটা তো বললেন। আপনি বলছেন যে 7 বা 7 এর ছোট বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলি সি সেটের সদস্য। এখন কে কে বেজোড় আছে বলেন তো? সি এর চেয়ে ছোট বেজোড় সংখ্যা কেটা কেটা? 1 3 5 7। 7 নিব কি নিব না? যদি এখানে লেস দ্যান অর ইকুয়াল টু প্রতীকটা না থাকতো তাহলে কি 7 যুক্ত না? এগুলো বুঝতে হবে। যদি সমান চিহ্ন না থাকতো তাহলে 7 এখানের মধ্যে আসতো না, এই সমান থাকার কারণে আসছে। কাজে প্রতীকগুলো আমরা অনেকে প্রতীকগুলোই বুঝি না। লেস দ্যান ইকুয়াল টু, লেস দ্যান ইকুয়াল টু, ছোট বা সমান, এজন্য আমরা লিখলাম 7 বা 7 এর ছোট বেজোড় স্বাভাবিক সংখ্যা। সো এই পর্যন্ত হচ্ছে 2 নাম্বার। যদি অনেক সময় 2 নাম্বার আমার কাছে নাম্বার ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে তাদের চাওয়াটা।
বুঝতে পারি? জি স্যার। প্রশ্নটা তো তোলা হয়েছে নাকি? জি স্যার। ওকে, চলো আমরা এখন দ্রুত কাজ করি। বুঝবো? জি স্যার। এই পর্যন্ত বুঝলাম, প্রশ্নটা বুঝে দিলাম। এইবার আপনি লেখেন অতএব পাওয়ার সেট অফ সি। আমি কিন্তু আগেই বলছি পাওয়ার সেট জিনিসটা কি। কোন একটা সেটের উপাদান, দেখেন এখানে সেটের 1 2 3 4 কয়টা উপাদান আছে? চারটা। 1 2 3 4 এই চারটা উপাদান দিয়ে যতগুলো উপসেট তৈরি করা যায় আমরা ধারাবাহিকভাবে যাব। এই সেটটা একটু বড় হবে, তাই একটু খেয়াল করে কাজ করতে হবে। পাওয়ার সেট অফ সি, এটা একটা সেট। পাওয়ার সেট যে কোনো সেটের জন্য কি চিহ্ন? সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। আমাদের বাচ্চাদের মধ্যে কিন্তু এই জায়গায় ভুল হয়। একটা হলো পাওয়ার সেট, আরেকটা হলো গুণজ সেট। এই দুটোর মধ্যে কিন্তু প্যাচ লাগে। গুণজ সেটটা হলো ক্রমজোড়ের সেট, আর পাওয়ার সেট হচ্ছে সেটের সেট। এটা তোমাদের মনে রাখার জন্য বললাম না, এটা হলো দাদা সেট কি না? এটার মধ্যে কি সবাই দাদার ফ্যামিলির সদস্য। সো সবগুলা উপসেট লিখতে হবে। আচ্ছা আমরা লিখি, এখানে 1 দিলে কি একটা সেট হয়, তারপর 3 নিলে একটা উপসেট হয়। এক উপাদান বিশিষ্ট সেটগুলো লিখতেছি। তারপর 5 নিলে একটা উপসেট হয় এবং 7 নিলেও একটা উপসেট হয়। এবার 2 উপাদান বিশিষ্ট নিব। ফাঁকা সেটটাও কিন্তু পাওয়ার সেটের সদস্য, ওইটাকে আমরা সবার শেষে দিব, আগে দিব না। আমরা এভাবে দেখতে চাই, প্রথমে আমরা 1 উপাদান, তারপর 2 উপাদান, তারপর 3 উপাদান, তারপর 4 উপাদান বিশিষ্ট যতগুলো উপসেট তৈরি করা যায় সবগুলো এটার মধ্যে আসবে। প্লিজ দয়া করে একটু খেয়াল করতে হবে। গরম লাগতেছে না একটু? না স্যার, ঠান্ডা লাগে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। চলেন তাহলে আমরা প্রথমে সারলাম কয় উপাদান বিশিষ্ট উপসেট। একটা করে যদি উপাদান নেওয়া হয় তাহলে কয়টা উপসেট তৈরি হয়? আমরা দেখলাম 4টা। এবার দুটো করে উপাদান নিলে কয়টা উপসেট হবে দেখেন তো। একের সাথে 3 নিয়ে একটা, কেমন? আস্তে আস্তে যান, ধারাবাহিকভাবে যান। একের সাথে 5 নিলে আরেকটা, তারপরে আসে একের সাথে 7 নিলে আরেকটা, তারপর আসেন 3 সাথে 5 নিলে একটা। 2 উপাদান বিশিষ্ট কিন্তু। 3 সাথে 7 নিলে আরেকটা, তারপরে 5 সাথে 7 নিলে আরেকটা, কেমন? এগুলা তো আমি লিখলাম। এখন আপনি দেখেন তো 2 উপাদান বিশিষ্ট আর কোন সেট তৈরি করা সম্ভব কিনা এদেরকে দিয়ে। না স্যার, আমার মনে হয় না, ছেড়ে দিলাম। এবার যাচ্ছি আমরা 3 উপাদান বিশিষ্ট উপসেট বানাবো। 1 3 5, 3টা হলো 1 5 7, 3টা হলো 3 5 7। দেখেন তো 3 উপাদান বিশিষ্ট আর বানানো যায় কিনা। 1 3 5 গেল, 1 3, এই যে দেখছেন 1 3 5 গেছে, 1 3 7 নিলেও তো হয়। জি স্যার। সো আরেকটা আসবে। সেট কিন্তু আগে পরে লেখা যায়। 1 3 7 আর কি হয়? 3 উপাদান বিশিষ্ট। না স্যার, কাজ যায় না স্যার। আর হয় কিনা দেখেন। 1 3 5 একটা, 1 3 7 লিখছি, 3 5 7 লিখছি। আর তো কিছু আসে না। ভাগ আছে না না, কি বলে? কোন একটা সেট নিজেও তো নিজের উপসেট। সুতরাং এই সেটটা হচ্ছে 1 3 5 7, 4 উপাদান বিশিষ্ট একটাই উপসেট পাওয়া যায়। আর ফাঁকা সেট তো ভাই সকল সেটের সদস্য। এখন টোটাল উপাদান কয়টা হয়েছে গয়না দেখেন তো। 16টা হওয়ার কথা। 16টা হয়েছে কিনা দেখেন। হয়েছে? মাশাআল্লাহ। আমরা লিখব অতএব পাওয়ার সেট অফ সি এর উপাদান সংখ্যা, পাওয়ার সেট অফ সি এর উপাদান সংখ্যা is equal to কত? 16। আচ্ছা 16 রে কি করা যায়? উপাদান সংখ্যা 16। এখানে সি সেটের উপাদান সংখ্যা, সি সেটের উপাদান সংখ্যা
সি সেটের উপাদান সংখ্যা n, এই কোন একটা সেটের উপাদান সংখ্যাকে n দ্বারা প্রকাশ করে n ইকুয়াল টু কত বলো তো? এই যে সি এর উপাদান কয়টা আছে? 1 2 3 4, চারটা আছে, 4। কেমন? তো তোমারে প্রমাণ করতে বলছে যে এই পাওয়ার সেটের যে উপাদান সংখ্যা, এই উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n সূত্রকে সমর্থন করে। এখন পাওয়ার সেট অফ সি এর উপাদান সংখ্যা is equal to কত? 16। এটারে 2 এর পাওয়ার বানানো যায় না? 2 টু দি পাওয়ার কত? 4। এখন এই 2 এর পাওয়ার 4, 4 এর পরিবর্তে কি n লেখা যায় না? দেখেন, তাহলে 2 টু দি পাওয়ার কি? n। কথাটা লিখে দেন, লেখা বলেন যে পাওয়ার সেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n সূত্রকে সমর্থন করে। ওকে, অসুবিধা নেই। ওকে, আমরা এখন লাস্ট লাইন লিখতেছি। অতএব পাওয়ার সেট অফ সি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার n সূত্রকে কি করে? সমর্থন করে। এখানে এই লেখালেখিটা অনেক ভাবে করতে পারে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। সমর্থন করে, প্রমাণিত। তো এরকম একটা অঙ্ক নিশ্চয়ই 2 নম্বরে থাকবে না, থাকবে কি না? তা আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের বোঝা দরকার যে কি ধরনের প্রশ্ন আসতে পারে। আমি আগেই বলছি 2টা প্রশ্ন আমরা করব, যেন ওই 2টার মাধ্যমে মোটামুটি ভাবে সেট থেকে যে প্রশ্নগুলি আসে তার ম্যাক্সিমাম গুলো কভার আপ করা যায়। চলেন, এটা 1 নম্বরে বলছে ফাংশন অফ 1/t² + 1 ডিভাইডেড বাই ফাংশন অফ 1/t² - 1 এর মান কত? তাড়াতাড়ি করে এটা বলছেন। হ্যাঁ, t² কই পাবেন? দেখেন প্রশ্নের মধ্যে ফাংশনটা দেওয়া আছে, ফাংশন অফ x সমান দেওয়া আছে। ওই জায়গায় আপনি কি করবেন? t এর মান বাইর করবেন। বুঝছো? মানুষ বর্তমানে 2টা জীবন ব্যবস্থার মধ্যে আছে। একটা হলো কি ভার্চুয়াল, আর একটা হলো প্র্যাকটিক্যাল। একটা ভার্চুয়াল আর একটা প্র্যাকটিক্যাল। এই পৃথিবী থেকে মানুষ হারায় যাবে যারা ভার্চুয়ালি কোনো প্রেজেন্টেশন যাদের থাকবে না। ম্যাক্সিমাম লোক তাদেরকে মানুষ চিনবেই না, একই ফ্ল্যাটে থাকবে, চিনবে না। কিন্তু তুমি ওই যে মোবাইলের মধ্যে ফেসবুক এসে আফ্রিকার উগান্ডার লোকজনের সাথে তোমার পরিচয়, কিন্তু পাশের বাসার লোকটারে তুমি কোনোদিন মাথা উঁচু করে দেখাও না। এটাই রিয়ালিটি, এটাই রিয়ালিটি। বর্তমানে মানুষ বাঁচতেছে ভার্চুয়ালি। আমার কথাই ধরি না কেন, ম্যাক্সিমাম সময় দেখা যায় যে কাজের পরে কি করি? কাজের পরে ওই ম্যাক্সিমাম টাইম এই খবর এটা সেটা এগুলোই তো দেখতে হয় আর কি। এই জন্যই আসলে মোবাইলের মধ্যে যাওয়া বা এইটার মধ্যে যাওয়া, যে এর মাধ্যমেও যদি কোনো মানুষের কিছুটা উপকার হয়, হইল। হ্যাঁ, চেষ্টা করে যাচ্ছি। আর আমি তো আগেই বলছি বর্তমানে টিচিং প্রফেশনটা খুব ডিফিকাল্ট হয়ে গেছে। টিচিং প্রফেশনটা খুবই ডিফিকাল্ট হয়ে গেছে, কারণ সামনাসামনি বাচ্চাদেরকে কন্ট্রোল করা খুব মুশকিল। টিচারদের জন্য এই ব্যাপারটা খুব প্যাথেটিক একটা বিষয়। তাদেরকে শাসন করা যাচ্ছে না, কোনো কটু কথা বলা যাচ্ছে না, গায়ে হাত তোলা যাচ্ছে না। তো এত রেস্ট্রিকশনের ভিতরে একটা বাচ্চাকে কন্ট্রোল করে কিভাবে আপনি আপনার পড়াটা কন্টিনিউ করবেন? আপনারা নিজেরা দেখতেছেন না, একটা ক্লাসের মধ্যে একজন টিচার ক্লাস কন্ট্রোল করতে করতেই ওনার দম বাইরে যাচ্ছে। অঙ্ক করাবে কোন সময়? তো এইটা আমার কাছে একটা খুবই কষ্টকর একটা বিষয় মনে হয় যে দিন দিন অফলাইন টিচিংটা না অনেক কষ্টকর হয়ে যাচ্ছে, এবং মানুষ অনলাইনের দিকেই ঝুঁকবে এক সময়। তোমার সারাটা পৃথিবী এখন অনলাইন নির্ভর। একদিন যদি নেট বন্ধ করে দেয়, কত লোক মরে যাব, কেউ বেহুশ হয়ে মরবো, কেউ সহ্য করতে না পারে মরবো, পাগল হয়ে দেব কত লোক, এরকমই হবে। চলো আমরা এই প্রশ্নটার খ নাম্বারে যাব।
এই প্রশ্নটার খ নাম্বারে যাব। খ নাম্বারে কি বলছে তাড়াতাড়ি করে লেখো। খ নাম্বার, এটার খ নাম্বারে বলছে, প্লিজ খেয়াল করি, খ নাম্বারে বলছে প্লিজ খেয়াল করি, এই যে খ নাম্বার বলছে এটার মান কত, তাহলে এটার সলুতে কি হবে বলেন তো? আমরা লিখবো দেওয়া আছে। আমরা কি লিখবো? দেওয়া আছে ফাংশন অফ x is equal to 5x square plus 3 divided by 5x square minus 3। তাহলে এই x এর জায়গায় কি বসাবেন? 1/t স্কয়ার বসাবেন। অতএব f of 1/t স্কয়ার is equal to, দেখেন x এর পরিবর্তে কি গেল? 1/t স্কয়ার। সো যেখানে যেখানে x আছে সেখানে সেখানে 1/t স্কয়ার মান বসে যাবে। তাহলে এখানে কি হবে? 1/t স্কয়ার, এই x এর মান হচ্ছে 1/t স্কয়ার, তার উপরে আছে বাবা স্কয়ার, এরপর প্লাস 3 যা আছে তা, এখানে আবার 5 ইনটু x স্কয়ার, x এর মান এখানে কি যাচ্ছে? 1/t স্কয়ার, তার উপরে কি আছে? এই যে a স্কয়ার মাইনাস 3। এগুলো খেয়াল করে করবেন, a স্কয়ারের জায়গাগুলো প্যাচ লাগে। এই যে এখানে স্কয়ার আছে, অনেকে মনে করে স্কয়ার তো আছেই, তাহলে আমি বাইরেরটা কি জন্য দিব, তাই কি না? তো এই যে সালামি যে সময় নাও, বাপে টাকা দিলেন নাও, হ্যাঁ, আবার মায়েদের সঙ্গে মানা করো যে আপাই দিছে দিয়েন না, দুইটাই তো নেয়। তো এরকম আর কি, পাওয়ার উপরে পাওয়ার থাকলে এটা দিতে হবে। এখানে আছে দেখি ওইটা বাদ, এটা হবে না। এইবার দেখেন এখানে t⁴ আসে নিচে, এই যে পাওয়ারের সাথে পাওয়ার 2 × 4, এখানে 1 এর স্কয়ার করলে কত হবে? একই তো হবে। 1 দিয়ে 5 কে গুণ দিলে 5, কনজাস্টেড হয়ে যাচ্ছে না? ওকে, তাহলে এখানে আমি লিখতে পারি t⁴ আর 1 আর 5 গুণ দিলে 5 একে 5 প্লাস 3, এখানে 5/t⁴, কারণ এই টার্মস আর এই টার্মস সেম, জাস্ট প্লাসের জায়গায় -3। এবার কি করব বলেন? হ্যাঁ, লসাগু করবেন। আচ্ছা, লসাগু করেও করা যায়, কিন্তু আপনার মানের দিকে তাকায় দেখেন, আপনার যে মান আছে দেখেন f of 1/t স্কয়ার প্লাস 1 মাইনাস 1। সো আপনি যদি এখন যোজন বিয়োজন করেন তাহলে হয়ে যায়। আপনি লসাগু করেও করতে পারবেন, লসাগু করেও করতে পারবেন, বাট যোজন বিয়োজন করলে দ্রুত মিলে যাচ্ছে। চলেন যোজন বিয়োজন করে দেই, তাহলে ভালো হয়। আমরা এখন লিখব বা, এই যে এই পুরাটার নিচে মনে মনে কি আছে? 1 আছে। সো আপনার যোজন মানে কি? উপরেরটার সাথে নিচেরটা যোগ, বিয়োজন মানে কি? উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ। বামে যেই কাজ ডানে সেই কাজ। তাহলে এখন বামে ডানে যদি একই কাজ করি, ডানে আমার উপরে কি আছে? t⁴ আবার 5, এখানে কত আছে? প্লাস 3, তার সাথে যোগ হবে নিচেরটা, তাহলে 5/t⁴ মাইনাস 3 ডিভাইডেড বাই 5/t⁴ প্লাস 3। এই যে উপরের যে অংশটা আছে তার সাথে নিচেরটা বিয়োগ হবে, বিয়োগ 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 হলে চিহ্ন পাল্টায় যাবে, তাহলে -5/t⁴, এখানে 3 এর আগে চিহ্ন কি? মাইনাস, তাহলে এটা কি হবে? প্লাস হবে। মাইনাস দিয়ে গুণ করলে চিহ্ন পাল্টায় যায়, তাহলে এটা পাশে একটু লিখে দেন, যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে। যদি যোজন বিয়োজন কঠিন লাগে তাহলে এখানে লসাগু করে কাজ করেন, f of 1/t স্কয়ারের মান এখানে বসিয়ে আবার লসাগু করে কাজ করেন, তাতে অঙ্ক একটু লম্বা হবে, বাট অঙ্ক হবে। এবার আসেন, এই যে -3 প্লাস 3 বার 5/t⁴ মাইনাস 5/t⁴ বার, দেখেন আপনার মানের যে মানটা চাইছেন ওনারা তার চেহারা মিলে গেছে, তাহলে এই জায়গায় চেহারা চলে আসছে, যেহেতু উনি থাকুক। এবার ডান পাশে সার্জারি করেন, এখানে কি কি থাকে দেখেন, 5/t⁴ প্লাস 5/t⁴, আর নিচে কি থাকে? 3 আর 3 যোগ দিলে হচ্ছে 6। একটু আস্তে ধীরে কাজ করেন, কোনো সমস্যা নাই। এখানে লসাগু করে করলে কত হয়? এই যে t4 দিয়ে t4 কে ভাগ দিলে 1,
5 একে 5 যোগ t4 দিয়ে t4 কে ভাগ দিলে 1 5 একে 5 নিচে থাকে বাবা 6 তাহলে কি হয় t4 5 আর 5 যোগ দিলে হচ্ছে 10 নিচে থাকে 6 তাহলে কি হয় 10/t4 ইনটু এই যে 6 এর নিচে মনে মনে 1 আছে এটার উল্টায় লিখলে 1 উপরে 6 নিচে কাটাকাটি করেন 2 দিয়া 5 দুগুণে 10 3 দুগুণে 6 আলটিমেটলি 5/3 t টু দি পাওয়ার 4 এটাই आंसर এটাই आंसर গতানুগতিক কাজ এখানে কোনো নতুন কাজ নাই এটা গতানুগতিক কাজ লাস্ট প্রশ্ন হচ্ছে এটা তুলে নেন আগে তারপরে লাস্ট একটা পড়ে আচ্ছা এই প্রশ্নটা এখন আমরা আরেকবার আলোচনা করি অনেকে বলতেছে যে সমস্যা তো ঠিক আছে আমাকে যে রাশিটার মান বাইর করতে বলছে ফাংশন অফ 1/t² + 1 ডিভাইডেড বাই ফাংশন অফ 1/t² - 1 এই পুরো রাশির মান কত সেটা বাইর করতে হবে কোথা থেকে বাইর করব এই রাশির মান বাইর করার জন্য আমার উদ্দীপকের ভিতরে একটা ফাংশন দেওয়া ছিল ফাংশন অফ x = 5x² + 3 ডিভাইডেড বাই 5x² - 3 এখানে চলক কি আছে কথা বলো x তো এখন x এর জায়গায় কি 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 1/t²। তো বামে যদি x এর জায়গায় 1/t² বসাই তাহলে ডানে কি করতে হবে x এর জায়গায় 1/t² বসাইছি তার উপরে স্কয়ার x এর জায়গায় 1/t² তার উপরে স্কয়ার বাকি +3 এবং নিচে -3 যা আছে তা কোনো পরিবর্তন নেই। এরপরে এই যে পাওয়ার যদি ভেঙে লেখেন t⁴ নিচে আর উপরে হলো 1² = 1 1 দিয়ে 5 কে গুণ করলে কত হবে 5 নিচে তো একই কাজ 5/t4 +3 -3 আছে থাকুক মূল কাজটা হচ্ছে এই জায়গাটা যোজন বিয়োজন মূল সমস্যা। এখন অনেকে মনে করে কি এই যে ভগ্নাংশের উপর আছে 1 নিচে আছে t², সো যোজন বিয়োজন করলে 1 + t² ডিভাইডেড বাই 1 - t² এরকমটা হবে তাই কি না এমনটা হবে না। আপনার এখানে এই পুরো জিনিসটাকে একটা জিনিস বিবেচনা করতে হবে এটা নিচে মনে মনে এক আছে যোজন মানে হচ্ছে এই পুরোটার সাথে 1 যোগ বিয়োজন মানে হচ্ছে পুরোটা থেকে 1 বিয়োগ ওই যে ওই কাজটাই করছি অর্থাৎ উপরেরটার সাথে নিচে এখানে 1 আছে বারবার বলছি সেই 1 যোগ হইছে একবার বিয়োগ হইছে একবার তো ডান দিকটা কি অপরাধ করছে ডান দিকে তো ভাই উপরেরটার সাথে নিচেরটা যোগ দিয়ে লিখবেন উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ দিয়ে লিখবেন মানে উপরেরটাই আগে লিখতে হবে কম্পালসরি ক্লিয়ার উপরেরটাই আগে থাকবে যোগ হোক আর বিয়োগ হোক তারপরের কাজটা অ্যাজ ইউজুয়াল এই যে যোগ করলে +3 - 3 ক্যান্সেল 5/t4 আছে লিখছি +5/t4 আছে সেটাও লিখছি নিচে যান 3 আর 3 যোগ দেন 6 হয় নিচে কোনো কাজ নাই তাই 6 এর জায়গায় 6 এই জায়গাটার মধ্যে ওই যে লসাগু করছি t4 এর লসাগু হচ্ছে t4 দিয়ে t4 কে ভাগ দিলে কত হয় 1 দিয়ে 5 কে গুণ দিলে 5 একে 5 এটাও 5 একে 5 একই তো জিনিস তাইলে 5 আর 5 যোগ দিলে কত 10 নিচে হচ্ছে t⁴ এমন ভাবে আছে মনে হইতাছে t⁴10/4 কাহিনী বুঝছো ক্লাস লাগবে না লেখার সময় একটু সুন্দর করে গোছায় লেখা উচিত দেখছো কি প্যাস লাগছে মনে হইতেছে t⁴10/4 আচ্ছা যাই হোক নিচে আছে 6 তাহলে এটা হলো কত 10/t⁴ ইনটু এই যে দেখো 6 পূর্ণ সংখ্যা আছে নিচে তার নিচে মনে মনে 1 আছে তাইলে আমরা তো জানি যে সাধারণ ভগ্নাংশ বানানোর সময় নিচে যে রাশিটা থাকে তাকে উল্টায় লিখতে হয় বাবা এর 6 নিচে 1 আছে 1 উল্টায় গেল উপরে 6 আসলো নিচে 2 দিয়ে কাটছি 3 দুগুণে 6 5 দুগুণে 10 3 দিয়ে t4 এর গুণ দিলে 3t4 উপরে 5 একে 5 অঙ্ক ফিনিশ। এরপরে চলেন আমরা এরপরে গ নাম্বার করব আজকে আমার মনে হয় না এখানে সব অঙ্ক আমরা করতে পারবো আপনারা কোন সাবজেক্টের দিকে আর মনোযোগ দিয়েন না আল্লাহর রাস্তায় অঙ্ক নিয়ে থাকেন আপনারা যতক্ষণ পারেন শুধু অঙ্কই করেন কারণ প্রথম পরীক্ষাটা অঙ্ক এই সিলেবাস শেষ করা খুব মুশকিল হয়ে যাবে সাথে সাথে যখন
একটা না তো করবেন, এক গেমই দূর করার জন্য অন্যান্য জিনিসও তো করবেন। আধা ঘন্টা ফিজিক্স পড়েন, আধা ঘন্টা বায়োলজি পড়েন, আধা ঘন্টাই পড়েন, বেশি দরকার নেই, আধা ঘন্টায় অল্প পড়েন, কিন্তু একটু একটু ভ্যারাইটি আনেন। এই গ নাম্বারে যান, গ নাম্বারে বলছে এস অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এর ডোমেন নির্ণয় করো। তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন নির্ণয় করো। এস অন্যটিকে, এস অন্যটিকে বলছি বাবা, এস অন্যটিকে কি কইছে, তালিকা পদ্ধতিতে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এর ডোমেন নির্ণয় করো। আর তো কম চাইছে, এর ডোমেন রেঞ্জ দুইটাই চাইতে পারতো। ডোমেন, এর ডোমেন নির্ণয় করো। একটা এক্সাম্পল দিই, একটা এক্সাম্পল দিই। আমরা সমীকরণের অঙ্ক অনেক সময় করি। আচ্ছা, দুইটা সেটকে আমরা গুণ দিই। মনে করেন এ একটা সেট আছে 1 2, ছোট করে দেখাই। ডোমেনের সংজ্ঞা বললে অনেক কিছু বলা যায়, চোখ দিয়ে দেখা চিনলে তাড়াতাড়ি হবে। বি এর মান হচ্ছে, মনে করেন এ বি দিলাম। এখন এ এবং বি গুণ করে দেন। আপনারা তো জানেন যে সেটের গুণ আর বীজগণিতের গুণ এক জিনিস না। তো এ সেটের মান কত 1 2, বি সেটের মান কত এ বি। এবার গুণ করলে কি হবে, গুণের অর্থটা কি, প্রথম সেটের উপাদানকে প্রথমে, দ্বিতীয় সেটের উপাদানকে দ্বিতীয় স্থানে রেখে যতগুলো ক্রমজোড় বানানো যায়। তাইলে 1 কে আগে রেখে এ নিয়ে একটা ক্রমজোড় হয়, আবার 1 এর সাথে বি নিলে আরেকটা ক্রমজোড় হয়। ঠিক তেমনি ভাবে এবার 2 কে আগে রেখে এ নিলে একটা ক্রমজোড় হয়, 2 কে আগে রেখে বি নিলে আরেকটা ক্রমজোড় হয়। সেটের ক্লোজ করলাম। এবার আপনি বলেন, এই যে ক্রমজোড়গুলো পাইছেন, এই ক্রমজোড়ের যে প্রথম উপাদান আছে না, এই প্রথম উপাদানের সেটকে বলা হচ্ছে ডোমেন। পরিষ্কার? তাহলে ডোমেন পাইতে হলে আপনার কি লাগবে, আগে ক্রমজোড়ের সেট লাগবে। কি লাগবে? এই ক্রমজোড়ের সেট যেটা, এটাকে আমরা এস বলছি, অন্বয়। সো এই অন্বয়ের মধ্যে যে উপাদানগুলো থাকবে সেগুলো হলো ক্রমজোড়, মানে জোড়া আকারে থাকবে। এই জোড়ার মধ্যে প্রথমটাকে এক্স, পরেরটাকে ওয়াই বলছি। পরিষ্কার? তাহলে ডোমেন রেঞ্জ বাইর করতে হলে এখানে আমাদের অন্বয় লাগবে। অন্যটা বের করতে হবে আগে। অন্যটা বাইর করবো কোথা থেকে, সেটা দেওয়া আছে। এখন প্লিজ তাহলে আমরা এটা তাড়াতাড়ি করে করি। এবার দেখো লেখা আছে এস অন্যটিকে, তাহলে সলুতে যাও। সলুতে যাইয়া আমরা দেওয়া আছে দিয়ে প্রশ্নটা কি লেখা যাবে না? দেওয়া আছে, কি দেওয়া আছে, s is equal to x, y such that x belongs to C, y belongs to D এবং 2x plus y is equal is less than 10। আরে এই জায়গায় যদি সমান দিত তাহলে খুব ভালো হতো, বুঝছো? লেস দ্যান দিয়ে কি লাগাইছে, পুরা প্যাচ লাগাই দিছে। সমান দিলে আমরা কি করতাম, ওই যে ছক কইরা মান বসায় তাড়াতাড়ি করে মান বাইর করতে পারতাম। তাইলে দেখেন অঙ্ক দুই ভাবে করা যায়। অঙ্ক দুই ভাবে করা যায়। একটা হচ্ছে যদি এখানে সমান চিহ্ন থাকে তাহলে আমরা বক্স করে মান বাইর করতে পারবো। আর যদি সমান না থাকে, ছোট বা বড় চিহ্ন থাকে, এটা হলো লেস দেন চিহ্ন, আর একটা হলো গ্রেটার দেন চিহ্ন। কেমন? ওই চিহ্ন থাকলে বাবা হবে না, ওই চিহ্ন থাকলে আগে গুণ দিয়ে কাজ করতে হবে। কিছুক্ষণ আগে যেটা করছি ওটার সাথে এটার মিল আছে। ওকে, আর সি সেটটা তো আমরা ক থেকে পাইছি নাকি? তাহলে ক হতে পাই সি। সি এর মধ্যে জানি কি কি আছে, 1 3 5 7 বেজোড় সংখ্যার সেট ছিল। আর দেওয়া আছে জানি কি d is equal to কত দেওয়া আছে, প্রশ্নটা আমার কাছে 247 d হচ্ছে 247। এখন আমি কিন্তু আগে বলেছিলাম যে কোন একটা অন্যয় বের করতে হলে কি করতে হবে, দুটো সেটকে গুণ দিতে হবে। গুণ দেওয়ার পরে যে ক্রমজোড়ের সেটটা পাওয়া যাবে তার প্রথম উপাদানের সেটকে বলা হচ্ছে ডোমেইন, দ্বিতীয় উপাদানের সেটকে বলা হচ্ছে রেঞ্জ। সো ডোমেইন এবং রেঞ্জ বাইর করার আগে আমাকে কি করতে হবে,
অন্য এটা বাইর করতে হবে। কার্টেসীয় গুণজ বলে এটাকে, কি বলে? কার্টেসীয় গুণজ। এই কার্টেসীয় গুণজ সেটটা বের করতে হবে। সো নাও উই আর গোইং টু ফাইন্ড আউট দ্য কার্টেসীয় গুণজ অফ c into d. সো c সেটের জায়গায় c এর মান বসান, d এর জায়গায় d এর মান বসান। এইবার ক্রোমোজোমের সেট বাইর করেন। দেখেন একটা সহজ জিনিস বুঝেন, এই একটার সাথে এখানে যে কটা থাকবে সবগুলো দিয়ে ক্রোমোজোম বানাবেন। যেমন 1 এর লগে 2 একটা, 1 এর সাথে 4 একটা, 1 এর সাথে 7 আরেকটা, কেমন চলে গেল। এরপর আসেন 3 এর সাথে 2 একবার, 3 এর সাথে 4 একবার, 3 এর সাথে 7 একবার, চলে গেল। এবার 5 এর সাথে 2 একবার, 5 এর সাথে 4 একবার, 5 এর সাথে আবার 7 একবার, কেমন শেষ। এবার কি আছে, এবং এগুলোর মাঝখানে কমা দিবেন। সেটের প্রত্যেকটা উপাদান, এখানে সেটের উপাদানই হচ্ছে জোড়াগুলা। একটা জোড়ার সাথে আরেকটা জোড়ার ডিফারেন্স বোঝানোর জন্য কি দিবেন, কমা দিবেন, সেটের মধ্যে কমা ব্যবহার করে। আর বাকি আছে কে ভাই, 7। তাহলে এবার আপনি 7 এর সাথে 2 নিলে একটা জোড়া, 7 এর সাথে 4 নিলে আরেক জোড়া, 7 এর সাথে 7 নিলে আরেক জোড়া, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, নাকি? ওকে, এবার আমরা লিখব কি, যে আমাদেরকে যে শর্তটা দিছে যে 2x y is less than y, এই 2x y এই কথাটার অর্থটা কি বলছে দেখেন তো। এর অর্থ হলো যে এই যে এখানে প্রথম উপাদানটা হলো x, প্রত্যেকটা জোড়ার খেয়াল করতে হবে, প্রত্যেকটা জোড়ার প্রথমটাকে আমরা বলবো x, পরেরটা কি y, এটুক তো পরিষ্কার। এবার আসেন কইছে 2x মানে প্রথমটারে 2 দিয়া গুণ দিয়া পরেরটার সাথে যোগ করার পরেও যদি 10 এর চেয়ে ছোট হয় তবে ওই জোড়াগুলা এই s এর মধ্যে আসবে। দেখেন বুঝছেন কি? স্যার বুঝছি স্যার। প্রথম উপাদানকে 2 দিয়ে গুণ করার পরে পরেরটার সাথে যোগ করব, এই মানটা যদি 10 এর চেয়ে কি হয়, ছোট হয়, তবে সেই জোড়াগুলা এই সেটের মধ্যে আসবে, কেমন? তাহলে এবার আপনি দেখেন কোনটা কোনটা আসবে। তো এটা আমরা কি বলবো, এটা আমরা বলতে চাই কইরা জানা লাগবে। হ্যাঁ, না 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 না, এটা আমরা শুধুমাত্র এটা উল্লেখ করে দিব যে 2x y is less than কি 10 সম্পর্ক বিবেচনা করলে অন্যটি হবে। এই যে বাকি কাজ আপনি আপনারটা বুঝে বুঝে আপনি লিখে দেন, কোনো সমস্যা নেই। এই যে অন্যটি হবে, এই যে অন্যয় কোনটা হবে দেখেন তো, 1 এর 2 দিয়ে গুণ দিলে হয় 2, তার সাথে পাশেরটা যোগ করলে হয় 4, যেটা 10 এর থেকে ছোট। সো এই জোড়াটা আসতেছে 1 2। আবার পরের উপাদানে দেখেন এখানে আছে 1, বাট এই যে দেখেন আপনি এখানেও লিখছেন যে 2x y, তাহলে এটারে 2 দিয়ে গুণ দিলে হয় 2, 4 যোগ করলে হয় 6, যেটা 10 এর চেয়ে ছোট। সো এই জোড়াটাও আসতেছে। এটাতে 2 দিয়ে গুণ করলে হয় 2, সাথে সাথে যোগ করলে হয় 9, যেটা 10 এর চেয়ে ছোট। সো এইটাও আসতেছে। এবার পরেরটা দেখেন 3 দুগুণে 6, 2 যোগ করলে হয় 8, 10 এর থেকে ছোট। সো এইটাও আসতেছে। দেখেন 3 দুগুণে 6, 4 যোগ করলে হচ্ছে 10, 10 এর চেয়ে ছোট হয় নাই, সমান হয়ে গেছে, 12 সমান হলে নেওয়া যাবে না। এটা 3 দুগুণে 6, 6 7 কত 13, 10 এর চেয়ে বড় হয়ে গেছে, নেওয়া যাবে না। অর্থাৎ 10 এর ছোট হলে নেওয়া যাবে। তাহলে 5 দুগুণে 10 আর 2 এ কত 12, 5 দুগুণে 10 আর 4 এ কত 14, 12, তাহলে 14 তো 10 থেকে বড়। 5 দুগুণে 10 আর 7 17, 10 থেকে বড় হয়ে গেছে, 12, 7 দুগুণে 14, 2 16, 12, 7 দুগুণে 14 আর 4 18, 12, 7 দুগুণে 14 আর 7 কত 21, 12। তাহলে 8 তো পাচ্ছি না, তোমরা পাচ্ছ কি? না স্যার। ওকে, যদি আর না পাই তাহলে এটার নাম হচ্ছে কি অন্যয়। অর্থাৎ যে শর্ত ওনারা আমাকে দিছে, এই শর্তের আওতায় আমার অন্যয়ের মধ্যে কয়টা উপাদান আছে? 4টা। 1 2 3 4। এবার এই উপাদানের প্রথম উপাদানের সেটকে কি বলবো? পরেরটা তাহলে আমরা লিখবো যে S অন্যয়। মানে স্যার 1 আর 2 হলো ডোমেইন। না না 1 হলো ডোমেইন। 1 আর 3। প্রথম যে উপাদানগুলো আমরা লিখতেছি যে এখানে ক্রোমোজোমগুলো শেষ, এই যে এক লাইন, ক্রোমোজোমগুলোর প্রথম উপাদান
প্রথম উপাদান ইজ ইকুয়াল টু, এখানে প্রথম উপাদান কত 1, এরপরে প্রথম উপাদান কত 1, তারপরে প্রথম উপাদান কত 1, এরপরে প্রথম উপাদান কত 3। অতএব ডোমেইন তো একটা সেট, আর আপনারা জানেন যে একটা সেটের মধ্যে একই উপাদান কয়বার থাকবে? একবার। জাস্ট একবার থাকবে। সো 1 3 ইজ দ্য ডোমেইন। দিস ইজ অ্যানসার। যদি রেঞ্জ বলতো তাহলে রেঞ্জটা হইতো কত 2 4 7। রেঞ্জ কত হইতো 2 4 7। এখানে 2 তো দুইবার আছে, তো দুইবার থাকলেও কয়বার যাবে? একবার। সেটের মধ্যে একবার নিতে হবে। আপনারা জানেন যে সেটের মধ্যে একই উপাদান কয়েকবার লেখা যাবে না, নাকি? আলহামদুলিল্লাহ। আপনাদের কাজ কি? আপনাদের তো অঙ্ক দাগায় দেওয়া হয়েছে না? অঙ্ক তো দাগায় দেওয়া হয়েছে। যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট অঙ্ক বইয়ের, সেই অঙ্কগুলো আপনারা বারবার করবেন। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট অঙ্কগুলো একটু বেশি বেশি করে করবেন, আর শিখতে আমরা আপনাদেরকে দিলাম সেগুলো ভালো করে করবেন। আসসালামু আলাইকুম।